আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক এই আয়োজন কুইজ 2025-এ বাংলাদেশ টেলিভিশনের এই উদ্যোগ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, যেখানে বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয় অংশ নিচ্ছে। আজকেও সেরকম দুটি বিদ্যালয় হাজির আমাদের কুইজ 2025-এর এই প্ল্যাটফর্মে। তারা কারা, কি তাদের পরিচয়, চলুন জেনে নিই। মুক্তাদা রহমান, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা। মোহাম্মদ নাবিল শাফায়েত, অষ্টম শ্রেণী, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা। জাইমা শহীদ, নবম শ্রেণী, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। তাসনিম হাসান সারিকা, নবম শ্রেণী, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। একদিকে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা, আরেকদিকে হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। দুদলকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পর্বে জয়েন করার জন্য। আশা করি একটা দারুণ পর্ব হবে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। আমাদের প্রশ্নকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড আর একটা হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে 5টি প্রশ্ন করি। আমরা যেসব বিষয় থেকে প্রশ্ন করি সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব থেকে। আর নম্বরের যে ব্যাপারটা সেটি হচ্ছে যে প্রতিটি সঠিক উত্তর বিষয়ভিত্তিক রাউন্ডের জন্য থাকে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। কুইজ রাউন্ডে কোনো নম্বর কাটা যায় না। যারা আগে বাজার প্রেস করবেন সুযোগ তাদের। ঠিক আছে, শুরু করব। অলরাইট, প্রথমে যে বিষয় থেকে প্রশ্ন করবো সেটি হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে। পর্দায় দেখতে পাচ্ছি উপকূলীয় এলাকায় রক্ষা কবচ নামে পরিচিত এই বনের মনোরম প্রকৃতি দেখা যায় কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, পিরোজপুর, পটুয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা এবং ভোলা উপকূলীয় এলাকায়। তার মানে আমাদের যে কোস্টাল বেল্ট যেটা আছে, সামুদ্রিক এলাকা যেটা আছে, সেই পুরো জুড়েই এই বনটিকে দেখা যায়। এটি বিশেষ এক প্রকার উদ্ভিদ যা লবণাক্ত পানিতে জন্মায়। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলীয় অঞ্চলের মানুষকে রক্ষা করছে এই বন, একই সঙ্গে আমাদের দেশকে রক্ষা করছে এই বন। বড় বড় সাইক্লোন যখন হচ্ছে, সেটা যখন অনেক ডেভাস্টেটিং হয়, কিন্তু আমাদের বাংলাদেশের বেলায় সেটা ততটা ডেভাস্টেটিং হয় না, কারণ এই উদ্ভিদগুলো বা এই রক্ষা কবচ বন আমাদের রক্ষা করে। প্রশ্ন হচ্ছে এই ধরনের বন কি নামে পরিচিত? সবার আগে বাজার প্রেস করেছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা। ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন। হলিক্রস শ্বাসমূলীয় বনাঞ্চল। শ্বাসমূলীয় বনাঞ্চল, সর্ট অফ ম্যানগ্রোভ, সেটাতে আপনারা যাচ্ছেন। ওকে, দেখে নিই উত্তরটি সঠিক কিনা। ভুল হলে দুদলের জরিমানা হবে 5, সঠিক হলে দুদলই পাবেন 10 নম্বর করে। এটি হচ্ছে আসলে প্যারাবন বা ম্যানগ্রোভ বন। ভেরি ওয়েল ডান, একেবারে সঠিক উত্তর। এই বনায়নটা এখন করা হচ্ছে বন বিভাগের আওতায়। বন বিভাগ যেটা করছে, এই গাছগুলো উপকূলীয় এলাকা জুড়ে বুনে দিচ্ছে এবং এই গাছগুলো এমনই প্রকৃতির যে সেখান থেকে তারা দ্রুত বৃদ্ধি হচ্ছে এবং ছড়াচ্ছে। এই কোস্টাল বেল্ট জুড়ে এই গাছগুলো যে আমাদের কি উপকার করছে সেটা বলার বাইরে। আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছে। প্লাস এখানে কালীলতা, বিকাটা, হারবা গাছ, কাঞ্চলতা সহ বিভিন্ন প্রজাতির গাছ জন্মায়। এবং যেহেতু নদী তীরে হচ্ছে, সেখানে হচ্ছে যে এটা মাছের চারণভূমি, কারণ মাছ এই যে গাছগুলো থেকে পড়া ফল, পাতা, এগুলো সব কিছু ঠুকরে ঠুকরে খায় এবং এখান থেকে প্লাঙ্ক জন্ম নেয়, যে প্লাঙ্ক আবার মাছের খাদ্য। তেমনি আবার এই জায়গাগুলো হয় যে ডিম ছাড়ার জন্যে মা মাছের আদর্শ স্থান। মা মাছ এই গাছগুলোর পাশে গিয়ে ডিম ছাড়ে নিরাপদভাবে এবং এইভাবে আমাদের পরিবেশকে একটা সুরক্ষায় বিরাট ভূমিকা রাখছে। ভেরি ওয়েল ডান, দুদলই পেয়ে গেছেন। প্রথমে 10 নম্বর করে চলে যাই পরের প্রশ্নে। দেখি সাম্প্রতিক একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচন 2025 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 104 বছর আগে, 1921 সালে। আর বিশ্ববিদ্যালয়টির যেটি কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন সংসদ, সেটি প্রথম ভোট হয় 1924-25 শিক্ষাবর্ষে। সেই থেকে 100 বছরে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র 37 বার। বাংলাদেশ স্বাধীন হবার পর গত 54 বছরে নির্বাচন হচ্ছে সবচেয়ে কম। স্বাধীন বাংলাদেশে এবার নিয়ে মোট কতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন ছাত্র সংসদের মানে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
কতবার? এবার একটা নিয়ে 2025 সহ। ওয়েল, আপনারা বাজার প্রেস করার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। একটা অপশন রয়েছে আমার কাছে, ক 7 বার, খ 8 বার, গ 9 বার, ঘ 10 বার। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা, আপনাদের উত্তর 7 বার। হোলি ক্রস কলেজ, আপনার উত্তর দিতে চান? আপনার উত্তর দিচ্ছেন না। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে এবার একটা সহ মোট 8 বার, এবার এটা ছাড়া হচ্ছে 7 বার। এর আগে 7 বার নির্বাচন হচ্ছে, যেটা বারবার পেপারে আসছে। এর আগে 7 বার হয়েছে, এবার হলে হবে 8 বার। এবার একটা নিয়ে, ঠিক আছে। দুঃখিত, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা জরিমানা হয়ে গেল 5 নম্বর এবং শেষ হয়ে গেল বাংলাদেশ থেকে করা প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। এবারের বিষয় ইতিহাস, আর ইতিহাস থেকে আসছে প্রথম প্রশ্ন। যে মানুষটির ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের তৃণমূল রাজনীতিবিদ এবং গণ আন্দোলনের নেতা, যিনি জীবদ্দশায় 1947-এ সৃষ্ট পাকিস্তান এবং 1971-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা নামে বেশি পরিচিত। 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এই সহজ সরল জীবন যাপন করা মানুষটির নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। শিওর এটাই উত্তর? জি স্যার, শিওর। একই সঙ্গে বাজার প্রেস করছেন হোলি ক্রস, আপনাদের উত্তর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। দু দলে একই উত্তর দিয়েছেন। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। অ্যাবসলিউটলি রাইট। 1880 সালে 12 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। 1976 সালে 17 নভেম্বর মৃত্যুবরণ করেন। মৌলানা ভাসানী নামেই তাকে সবাই বেশি চেনেন এবং উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে কমিউনিস্ট ধারার, বাম ধারার রাজনীতির প্রসারে তার বিশেষ অবদান ছিল। যেহেতু তিনি কমিউনিস্ট রাজনীতি করতেন এবং কমিউনিস্টের যে প্রতীক সেটা হচ্ছে লাল রঙে বেশি ব্যবহৃত হয়, সেজন্য অনেকে তাকে লাল মৌলানা বলতেন। তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করার জন্য সারা দেশব্যাপী জনপ্রিয় ছিলেন এবং তিনি প্রচুর আন্দোলন করেছেন। বাংলাদেশ এবং পাকিস্তান যখন সময় ছিল, বাংলাদেশ সবার আগে, সে সময় তিনি বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন, কিন্তু আজীবন যাপন করেছেন সাধারণ মানুষের জীবন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষটা নিজের হাতে, তাই না, মাটির চুলায় খড়ি দিয়ে নিজের রান্নাটি রান্না করে খাচ্ছে। আমরা কি ভাবতে পারি যে এরকম রাজনীতিবিদ হতে পারে? এরকম চূড়ান্ত একদম টপ পর্যায়ে ছিলেন, শীর্ষ পর্যায়ে ছিলেন, কিন্তু এমন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছে এবং তাদের দেখেই মানুষ রাজনীতিতে আগ্রহ পেত এবং মানুষ তাদের ডাকে সাড়া দিত। অলরাইট, চলে যাই পরে প্রশ্নে। দেখি কি আছে ইতিহাস বিভাগ থেকে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডলফ হিটলারকে, কিন্তু যার কথা বলছি তিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক। ইতালির এই একনায়ক 1922 থেকে 1943 সালে তার ক্ষমতাচ্যুত হওয়ার পূর্ব পর্যন্ত পুরো ইটালির ক্ষমতাধর ছিলেন। তিনি দ্বিতীয় মহাযুদ্ধকালে জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের একান্ত বন্ধুতে পরিণত হন এবং তাকে প্রভাবিত করেন। 1940 সালে অক্ষ শক্তির পক্ষে তিনি মহাযুদ্ধে যোগদান করেন। 3 বছর পর মিত্রবাহিনী ইটালি আক্রমণ করে। 1945 সালে তিনি পালিয়ে চলে যান সুইজারল্যান্ডে। সেখানে গিয়ে তিনি ধরা পড়েন কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে এবং পরে তাকে হত্যা করা হয়। তাকে বলা হয় ফ্যাসিস্ট। প্রশ্ন হচ্ছে আমরা কোন স্বৈরশাসক, কোন ফ্যাসিস্টের কথা বলছি? সবার আগে বাজার প্রেস করছেন হোলি ক্রস, বেনিতো মুসোলিনি। বেনিতো মুসোলিনি। এ পাশে রয়েছেন সিভিল এভিয়েশন, বেনিতো মুসোলিনি। শর্ট, ইয়েস স্যার, শিওর। দুদলই বলেছেন বেনিতো মুসোলিনি। দেখা যাক অ্যাডলফ হিটলারের পাশে দেখা যাচ্ছে তিনি বেনিতো মুসোলিনি কিনা। আমাদের কম্পিউটার বলছেন তিনি হচ্ছেন আসলে বেনিতো আমিলকারে আন্দ্রেয়া মুসোলিনি। ভেরি ওয়েল ডান। 1883 সালের জুলাই 29 তারিখে তিনি জন্মগ্রহণ করেন। 1945-এর 28 এপ্রিল তাকে হত্যা করা হয়।
তিনি ইটালির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির সাবেক প্রধান এবং দেশটির সাবেক এক নায়ক। বিরোধী মতের ওপর দমন পীড়নের জন্য প্রায়শই ইতিহাসবিদরা, রাজনীতিবিদরা, সমাজবিদরা অ্যাডলফ হিটলারের সাথে বেনিতো মুসোলিনির নাম উচ্চারণ করে। ভেরি ওয়েল ডান, দুদলে দিয়েছে সঠিক উত্তর, পেয়ে যাচ্ছেন 10 নম্বর এবং এই সাথে শেষ হয়ে গেল ইতিহাস বিভাগ থেকে প্রশ্ন। চলে যাই পরের বিভাগে, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায় চ্যাট জিপিটি নিয়ে, আমাদের সবারই প্রিয় চ্যাট জিপিটি। নতুন একটি মডেল এসেছে চ্যাট জিপিটি, বলা হচ্ছে এটি আগের চাইতেও বুদ্ধিমান, উত্তরও দিতে পারে অনেক দ্রুত এবং নির্ভুলভাবে। নতুন এই মডেল ভুল কম করছে, যদি প্রশ্ন উত্তর জানা না থাকে তাহলে সে স্বীকার করে দেয় যে হ্যাঁ আমি উত্তরটা জানি না, ভুল করলে সে ক্ষমা চায়। এবং নতুন মডেলের জাদুকরী ক্ষমতা হচ্ছে ভাইব কোডিং। ভাইব কোডিং মানে হচ্ছে যে আপনি কি করতে চান, কি বানাতে চান, কি ধরনের অ্যাপস বানাতে চান, বা আপনার কোন কাজের জন্য একটা কোডিং লাগবে, আপনি আপনার ইচ্ছাটাকে লিখে দিলেই ও আপনাকে পুরো কোডিং করে দেবে বা আপনাকে অ্যাপসটা বানিয়ে দেবে দ্রুততম সময়ের মধ্যে। তো এই যে নতুন চ্যাটবট জিপিটি নতুন মডেলটি উন্মোচিত করেছে ওপেন এআই, এই মডেলটির নাম কি? ইয়েস, বাজার প্রেস করেছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুমিটোলা। আপনাদের উত্তর GPT-5। GPT-5। শিওর? জি এটাই নতুন মডেল। জি। চ্যাট GPT-5 বলেছেন, ভুল হলেও জরিমানা হবে 5, এবং আপনাদের উত্তর সঠিক নয় কিনা? অ্যাবসলিউটলি রাইট, সঠিক। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট GPT-5 নতুন রিলিজ করেছে এআই, এবং এটি GPT-4 এর আগের মডেল ছিল তার চাইতে এটি অনেক বেশি ভালো বলা হচ্ছে, রিলিজ করেছে এবং বিনামূল্যে এখন ব্যবহার করার সুযোগ দিচ্ছে ওপেন এআই। এবং এর সাথে যেটা বলছে যে এআই যেটা দাবি করছে যে যখন আপনি এর সাথে যদি চ্যাট করেন মনে হবে যেন আপনি কোনো মানুষের সাথে কথা বলছেন, এবং শুধু এটা যে আপনার উত্তরই দেয় না, উত্তর দেবার আগে গভীরভাবে ডিপ থিঙ্কিং আছে, সে ডিপ থিঙ্ক করতে পারে, ডিপ রিসার্চ করতে পারে, তারপরে আপনার প্রশ্ন উত্তর দেয়, এবং যেটাকে বলা হচ্ছে রিজনিং মডেল। ঠিক আছে, উনি সে আগে রিজনগুলো বের করে, যুক্তি বের করে, তারপরে রিজনটা খুঁজে দেখে এবং যৌক্তিক হলে পরে আপনাকে সেটা উত্তর দেয়, কিন্তু দেয় একবারে ন্যানো সেকেন্ডের মধ্যে। ভেরি ওয়েল ডান, সিভিল এভিয়েশন স্কুল কলেজ কুমিটোলা পেয়ে গেলেন 10 নম্বর। চলে যাই বিজ্ঞান প্রযুক্তির দ্বিতীয় প্রশ্নে। দেখতে পাচ্ছি আলোর রেখা, আমরা একটি প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলছি যেটা স্বল্প পাল্লার রকেট, কামান, মর্টার, মিসাইল হামলা থেকে নিজেদের রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিপক্ষ একসঙ্গে অনেকগুলো মিসাইল ছুড়লেও সেটা ঠেকানোর ক্ষমতা রাখে এটি। দিনরাত 24 ঘন্টা এই প্রযুক্তির সাহায্যে দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ছড়ার স্থান থেকে 4 থেকে 70 কিলোমিটার এলাকা পর্যন্ত সক্রিয় থাকে এবং 10 কিলোমিটার দূরত্ব পর্যন্ত গিয়ে এটি সেই আক্রমণকে প্রতিহত করতে পারে। প্রশ্ন হচ্ছে আমরা কোন সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলছি? কুমিটোলা বাজার প্রেস করেছেন। আয়রন ডোম। আয়রন ডোম। একই সঙ্গে বাজার প্রেস করেছেন হোলি ক্রস। হোলি ক্রসের উত্তর শুনতে চাই। আয়রন ডোম। দেখে নিন আমাদের কম্পিউটার কি বলছে এটি আয়রন ডোম কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে আয়রন ডোম। ভেরি ওয়েল ডান। আয়রন ডোম এটা 3টা অংশ আছে, 3টা অংশ নিয়ে কাজ করে। প্রথমটা হচ্ছে শনাক্তকরণ, দ্বিতীয় অংশটা হচ্ছে ট্র্যাকিং রেডার, তৃতীয় অংশটা হচ্ছে যুদ্ধ ব্যবস্থাপনা। এটা কাজ করে স্টাইলটা খুব মজার। প্রথমে যেটা শনাক্ত করে, যেটাকে বিএমসি বলা হয়, সেটা করে কি উৎক্ষেপণ ইউনিট বা মিসাইল ফায়ারিং ইউনিট, যেটা যুদ্ধ ব্যবস্থাপনায়। এটা 3টা অংশ নিয়ে কাজ করে। প্রথমটা হচ্ছে শনাক্তকরণ, শনাক্ত করে যে যেটা আসছে এটা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে পড়বে, কতখানি ক্ষতি করতে পারে, এটাকে কোন জায়গায় গিয়ে আঘাত করতে পারে, এইটা সে প্রথমে শনাক্ত করে। তারপরে যেটা করে যে এই মিসাইলটা, যেটাকে আমরা বলছি ট্র্যাকিং রেডার, সে ট্র্যাক করে যে এই মিসাইলটা যে ছোড়া হয়েছে কোথায় পড়তে পারে। এটা কি জনবসতিতে পড়বে, এটা কি খোলা মাঠে পড়বে, পানির মধ্যে পড়বে, তার গতিপথটা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারে
কোন জায়গায় মিসাইলটা পড়তে পারে, এবং যদি দেখে মিসাইলটা জনবসতি এলাকায় পড়ছে তাহলে সে ব্যবস্থা নেয়। এর পরের পার্টটা হচ্ছে যুদ্ধ ব্যবস্থাপনা, অস্ত্র নিয়ন্ত্রণ বা বিএমসি। যদি দেখে যে এটি জনবসতি এলাকায় পড়ছে তখন সে মিসাইল পাঠিয়ে, পাল্টা ক্ষেপণাস্ত্র পাঠিয়ে সেটাকে আকাশেই ধ্বংস করে। আর যদি দেখে এমন জায়গায় পড়ছে যেখানে ক্ষতির সম্ভাবনা নেই তখন সে সেটিকে আর হিট করে না, সে তখনই ইনস্ট্যান্ট ডিসিশন নেয়। এবং যদি আঘাত করার সম্ভাবনা থাকে তখন সে ইন্টারসেপ্টর বলা হয়, ইন্টারসেপ্টর মিসাইল, ইন্টারসেপ্টর মিসাইল পাঠিয়ে আগত মিসাইলকে হিট করে সেটাকে নিষ্ক্রিয় করে, আকাশী ধ্বংস করে দেয়। ভেরি ওয়েল ডান, একেবারে সঠিক উত্তর, দলে পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। শেষ হলো বিজ্ঞান প্রযুক্তি থেকে দুটি প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। প্রথমে আমরা চলচ্চিত্রের অংশটুকু একটু দেখে নিই। মুখ্যমন্ত্রী মহারাজ, আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা নীতিকালা, আজ থেকে পাঠশালা বন্ধ। সেটা বন্ধ। কি নাম যেন পণ্ডিতে? দয়ন মহারাজ। আরে বলবে সে পড়া এসেছে। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মান। ঠিক কিনা? আরে পুরাতন। আমরা চলচ্চিত্র অংশটুকু দেখলাম, বলতে হবে এর নাম এবং এর পরিচালকের নাম। একটি বিখ্যাত চলচ্চিত্র। সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। চলচ্চিত্রটি হচ্ছে গুপি গাইন বিঘা বাইন, আর এর পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়। গুপি গাইন স্যার কুপি গাইন বিঘা বাইন। বিঘা বাইন, আচ্ছা, গুপি গাইন বিঘা বাইন, পরিচালক সত্যজিৎ রায়। শিওর? জি স্যার। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলছে, এটার উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে হীরক রাজার দেশে। গুপি গাইন বাঘা বাইনের পরের সিকুয়াল হচ্ছে হীরক রাজার দেশে। সত্যজিৎ রায় এটি নির্মাণ করেছিলেন এবং রূপকের আশ্রয় নিয়ে তিনি কিছু ধ্রুব ও সত্যি কথা বলেছিলেন। একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে সবাই কথা বলে ছন্দে ছন্দে, ছড়ায় ছড়ায়। আরেকটা তথ্য আপনাদের দিতে চাই যে 1980 সালে বাংলাদেশ টেলিভিশন যখন প্রথম সাদা কালো থেকে রঙিন জগতে প্রবেশ করে, সেদিন এই হীরক রাজার দেশে সম্পূর্ণ রঙিন এই চলচ্চিত্রটি দেখানো হয়েছিল। সেই রঙিন জগতে পা দেওয়া উপলক্ষে সেইভাবে সেলিব্রেট করেছিল আমাদের বাংলাদেশ টেলিভিশন। বাট যেহেতু আপনারা সত্যজিৎ রায় একটি অর্ধেক অংশ বলতে পেরেছেন, অতএব সিভিল এভিয়েশন আপনারা পাচ্ছেন অর্ধেক নম্বর 5। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। দেখতে পাচ্ছি একজন বিখ্যাত মানুষের ছবি। তখন তিনি একেবারেই তরুণ এবং তার চেহারা দেখলে পাবলো পিকাসোর কথা মনে হয়। কি অসাধারণ দেখতে তিনি। 1940 সালে তোলা এই ছবিটা যাকে দেখছি তিনি একজন বাংলাদেশি ঔপনিবেশিক চিত্রশিল্পী। বাংলাদেশের চিত্রকলাকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ আমেরিকায় তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য যে সমস্ত কাজ, ছবিগুলো, যে চিত্রগুলো এঁকেছে, তার নাম প্রথম বৃক্ষরোপণ, চর দখল, জমি চাষ, মাছ ধরা, তিলে ছিলেন একজন সুসাধক, চমৎকার বাঁশি বাজাতে। 1923 সালে 10 অগস্ট তিনি নড়াইলের মাছিমদিয়ার দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন। তাকে এই ছবি আঁকা শিখতে সাহায্য করেন তার এলাকার জমিদার ধীরেন্দ্রনাথ রায়। তিনি তাকে তার বাসায় আশ্রয় দেন, পরবর্তীতে কলকাতায় পাঠান এবং পরে বাংলার রাজনীতিবিদ হোসেন শহীদ সরওয়ার্দী তাকে কলকাতার আর্ট ইনস্টিটিউটে ভর্তি হবার সুযোগ করে দেন এবং উচ্চতর শিক্ষা লাভের সুযোগ করে দেন। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি, কার ছবি দেখছি? শিল্পী এস এম সুলতান। শিল্পী এস এম সুলতান, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা দিয়েছেন উত্তর। আপনি নিশ্চিত এটি এস এম সুলতান? জি স্যার। উত্তর সঠিক হলে 10 নম্বর, কিন্তু ভুল হলে জরিমানা 5, এবং তিনি অবশ্যই এস এম সুলতান। অ্যাবসলিউটলি রাইট, শেখ মোহাম্মদ সুলতান, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এস এম সুলতান। 1994 সালের 10 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তার চিত্রে যাদের ছবি আঁকা হতো কৃষক এবং সংগ্রামী মানুষ, তাদের সবাইকে পেশিবহুল
দেখানো হতো। আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য, দ্রোহ, প্রতিবাদ, বিপ্লব, সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার যে অসামান্য শক্তি আমাদের এই বাংলার মানুষের, সেটিকে তিনি এই পেশিবহুলতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। তিনি নড়াইলে, যেখানে তার গ্রামের এলাকা, সেখান থেকে শিশু স্বর্গ এবং চারুপীঠ প্রতিষ্ঠা করেন শিশুদের জন্য। শিশুদেরকে দারুণ ভালোবাসতেন তিনি। শিশুদের জন্য তিনি একটা বিশাল বড় নৌকাও তৈরি করেছিলেন এবং নন্দন কানন নামের একটি প্রাইমারি এবং একটি হাই স্কুল এবং একটি আর্ট স্কুলও প্রতিষ্ঠা করেছিলেন এস এম সুলতান। চাইলেই তিনি ঢাকা শহরে থাকতে পারতেন, চাইলেই তিনি কোটি কোটি টাকা আয় করতে পারতেন, কিন্তু কখনো তিনি সেটা বেছে নেননি। তার গায়ে নিভৃতে নিজের মতন করে তিনি বসবাস করছেন। তার আশেপাশে তার ভিটে বাড়িতে প্রচুর পশু পাখি থাকত এবং শিশুরা আসতো, তাদেরকে নিয়ে সারাদিন কাটাতেন। অদ্ভুত একজন মানুষ ছিলেন, বহেমিয়া। অলরাইট, ভেরি ওয়েল ডান। সিভিল এভিয়েশন কুর্মিটোলা শেষ হয়ে গেল। আমাদের শিল্প সাহিত্য থেকে দুটি প্রশ্ন। চলে যাই পরের বিভাগে। ভূগোল বিভাগ থেকে প্রথম প্রশ্ন। আমরা প্রায়ই আমাদের বাংলাদেশ টেলিভিশনের সংবাদে শুনতে পাই, দেখতে পাই সমুদ্রের জন্য আবহাওয়া সতর্ক সংকেত, এবং সেখানে অনেক সময় বলা হয় যে সমুদ্রগামী সকল নাবিক ও মৎস্যজীবীদের জন্য 1 নম্বর দূরবর্তী সংকেত দেখানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বলতে কি বোঝায়? কি ধরনের সতর্কতা আমাদেরকে দেখায় এটি বলার মধ্যে দিয়ে? 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। দু দলে কোনো দলই এগিয়ে আসছেন না, দেখি আমাদের কম্পিউটারের কাছে যাই। কম্পিউটার বলছে 1 নম্বর দূরবর্তী সংকেত মানে হলো সমুদ্র বন্দর থেকে দূরে একটি ঝোড়ো হাওয়া বইছে, সে হাওয়ার বেগ সর্বোচ্চ 61 কিলোমিটার, অর্থাৎ ছোটোখাটো একটা ঝড় হচ্ছে। সুতরাং জাহাজ বা মাছ ধরার ট্রলার বা নৌকাকে অবশ্যই সতর্কতার সঙ্গে এ সময় সমুদ্রে চলাচল করতে হবে। এবং এক্ষেত্রে যেটা হয়, বন্দরে উপকূলীয় এলাকায় লাল পতাকা টাঙানো হয়, তবে সেখানে পতাকার সংখ্যা থাকে 1টি। যখন 1টি পতাকা দেওয়া থাকে তার মানে হচ্ছে এটি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। ঠিক আছে, এখন আমরা জেনে গেলাম, রাইট? অলরাইট, ভূগোল থেকে চলে যাই আমাদের পরের প্রশ্নে। দেখি কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন, আমরা জানি যে সৌরজগতে পৃথিবীর চাঁদ ছাড়াও আরো অনেকগুলো গ্রহের বেশ কিছু চাঁদ আছে। যদি আকার এবং বিশালতার কথা বলি তাহলে সেগুলো অনেক অনেক বড়। প্রশ্ন হচ্ছে, সৌরজগতে সবচাইতে বড় চাঁদ কোনটি? দুদলই বাজার প্রেস করেছেন। প্রথমে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। টাইটান। টাইটান, চাঁদের নাম হচ্ছে টাইটান, তাই তো? কোন গ্রহের চাঁদ বলতে পারি? এটা আমার ঠিক মনে নেই, সম্ভবত শনি গ্রহের। শনি গ্রহের। আচ্ছা, দেখে নিই এ পাশে আছেন হোলি ক্রস, তারা কি বলেন? একই উত্তর। একই উত্তর দিয়েছেন, সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ, তাই তো? ওকে, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ হলো বৃহস্পতি গ্রহের গ্যানিমেড। এটি বুধ গ্রহের চাইতেও বড় এবং সৌরজগতের একটি বিস্ময়কর উপগ্রহ হিসেবে পরিচিত। গ্যানিমেড বুধ গ্রহের তুলনায় কম ঘনত্বের কারণে তুলনামূলকভাবে কম পৃষ্ঠের মধ্যাকর্ষণ অনুভব করে। গ্যানিমেড হচ্ছে সৌরজগতের সবচাইতে বড় চাঁদের নাম। দুঃখিত, দুদলে দিয়েছেন ভুল উত্তর। দুদলে জরিমানা হয়ে গেল 5 নম্বর করে। আর এর সাথে সাথে শেষ হলো বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দুটি প্রশ্ন। চলে যাচ্ছি আমাদের সবশেষ বিষয়, খেলাধুলা থেকে আসছে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি একজন কোচকে লম্বা সময়ের ট্রফির খরা ঘোচাতে কয়েকবার তীরে এসেও তরি ডোবার যন্ত্রণা থেকে মুক্তি পেতে আর্জেন্টিনার একজন সৌভাগ্যের দূত দরকার ছিল। সেই দূত কোচকে খুঁজে বের করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, AFA। 47 বছর বয়সী এই কোচের অধীনে 86 ম্যাচ খেলে 64টি জিতেছে আল বিসেলতেরার আর্জেন্টিনা দল। ড্র করেছে 14 ম্যাচ, হেরেছে মাত্র 8টিতে।
মাঝখানে টানা অপরাজিত ছিল 35টি ম্যাচে, 24 জয় 11 ড্র। এমন অসাধারণ গড়ে দিয়েছেন যে কোচ আর্জেন্টিনাকে, তার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা। লিওনেল স্কালোনি। লিওনেল স্কালোনি। হলিক্রস কলেজে উত্তর দেবার জন্য রেডি। লিওনেল স্কালোনি। লিওনেল স্কালোনি। দেখা যাক দু দলের উত্তর সঠিক কিনা। দু দলই একই উত্তর দিয়েছেন এবং আমাদের কম্পিউটার বলছে তিনি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। অ্যাবসলিউটলি রাইট। তিনি স্থায়ী কোচ হয়ে আর্জেন্টিনার 28 বছরের শিরোপা না পাবার যে দুঃখ সেটিকে ঘুচিয়ে দিয়েছেন। 36 বছর পর বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা এবং একের পর এক ম্যাচ জিতে দলকে নিয়ে গেছেন তিনি ফিফা র্যাঙ্কিংয়ের চূড়ান্ত পর্যায়ে। 2018 সালের 2 অগস্ট তিনি আর্জেন্টিনার কোচ হিসাবে নিয়োগ পেয়েছিলেন। ছবিটা দেখতে পাচ্ছি, হাসি খুশি সেই সফল, গর্বিত, সো প্রাউড, তাই না, লিওনেল স্কালোনি। ভেরি গুড। দু দলই দিয়েছে সঠিক উত্তর। দলই পেয়ে গেছে 10 নম্বর। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে। ক্রিকেট দল নিয়ে প্রশ্ন আমাদের। এশিয়া কাপ টি20 সংস্করণ হয়েছে দুবার। প্রথমবার 2016 সালে, সর্বশেষ 2022 সালে। এই দুই আসরেই খেলেছেন বাংলাদেশের এই ক্রিকেটার। তিনি 7 ম্যাচে 3 ইনিংস ব্যাটিং করে তাতে করেছেন 27 রান। অবিশ্বাস্য মনে হলো সত্য যে তার এই 27 রানই এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এই দলে থাকা দ্বিতীয় সর্বোচ্চ রান যিনি করেছেন তিনি অলরাউন্ডার মেহেদী হাসান। তিনি রান করেছিলেন 15। সর্বোচ্চ রানের হিসেব বিবেচনা করলে এবার টার্মে দুই সংস্করণই এবারে এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সেরা ব্যাটসম্যান কে? দু দলের কেউই বাজার প্রেস করছেন না। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন তাসকিন। এশিয়া টি20 কাপে বাংলাদেশের তিনি সেরা বোলারও। একই সাথে 7 ম্যাচে এই পেসার নিয়েছেন 5 উইকেট। মোস্তাফিজ 5 ম্যাচে উইকেট নিয়েছেন 4টি। এবং এশিয়া কাপ টি20তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট এমনিতে পেসার আলামিন হোসেনের 11টি। এবং পরিসংখ্যান বলছে যে এশিয়া কাপ টি20তে তাসকিনই এখন পর্যন্ত দেশের সেরা অলরাউন্ডার। তাসকিন। অলরাইট, এর সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড থেকে করা প্রশ্ন। চলে যাই পরের রাউন্ডে, কুইক কুইজ। কুইক কুইজ 1 মিনিট সময়, 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর। ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না এবং সুযোগ প্রথমেই হলিক্রস কলেজ আপনাদের জন্য। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? সিপিইউ। সিপিইউ। বিশ্বের বৃহত্তম সরীসৃপ প্রাণী কোনটি? সল্ট ওয়াটার ক্রোকোডাইল। আমেরিকা আবিষ্কার করেন কে? ক্রিস্টোফার কলম্বাস। চীনের মুদ্রার নাম? ইউয়ান। বসন্ত ঋতু বাংলার কোন দুটো মাস ঘুরিয়ে? ফাল্গুন চৈত্র। ফাল্গুন চৈত্র। রাশিয়ার রাজধানী? মস্কো। পৃথিবীর প্রধান আমদানিকারক, সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। পৃথিবীর মানবদেহে হাড়ের সংখ্যা কত? 206। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? CPU বিশ্বের বৃহত্তম সল্ট সরীসৃপ ওয়াটার ক্রোকোডাইল। আমেরিকা আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস। চীনের মুদ্রার নাম? ইউয়ান। বসন্ত ঋতু কোন দুটো মাসে? ফাল্গুন চৈত্র। রাশিয়ার রাজধানী? মস্কো। আইফেল টাওয়ার কোন শহরে? প্যারিস, ফ্রান্স। পৃথিবীর প্রধান আমদানিকারক? যুক্তরাষ্ট্র। মানবদেহে হাড়ের সংখ্যা? 206। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম। আমাদের কম্পিউটার কি বলছে? আমাদের কম্পিউটার বলছে কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে সিপিইউ। বৃহত্তম সরীসৃপ সল্ট ওয়াটার ক্রোকোডাইল, সুন্দরবনে এটা পাওয়া যায়। আমেরিকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস। চীনের মুদ্রার নাম ইউয়ান। বসন্ত ঋতু ফাল্গুন চৈত্র মিলে। রাশিয়ার রাজধানী মস্কো। আইফেল টাওয়ার প্যারিস, ফ্রান্সে। পৃথিবীর প্রধান আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। হাড়ের সংখ্যা মানবদেহে 206। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ব্রিলিয়ান্ট হলিক্রস স্কুল। ফুল মার্কস, 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পূর্ণ 50 নম্বর পেয়ে গেছেন আপনারা। অভিনন্দন। এবারে পাল্লা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা আপনাদের জন্য রয়েছে যথারীতি 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর। তৈরি? আপনাদের 1 মিনিট সময়ের জন্য আপনাদের সময়
শুরু হচ্ছে এখন। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? পাঁচ। জাগুয়ার পাওয়া যায় কোন মহাদেশে? জাগুয়ার দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম? ডলার। ডলার। বর্ষার ঋতু কোন দুটি মাসের সমন্বয়? আষাঢ় শ্রাবণ। ইউক্রেনের রাজধানী? কিয়েভ। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে? আমেরিকা। অর্থনীতির জনক? হৃদপিণ্ডের প্রধান কাজ কি? মানবদেহে রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন। FAO এর সদর দপ্তর কোথায়? ইটালিতে। ইটালিতে। ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ? জাগুয়ার কোন মহাদেশে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। পেনিসিলিন আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম? ইউএস ডলার। বর্ষা ঋতু কোন দুটো মাস নিয়ে? আষাঢ় শ্রাবণ। ইউক্রেনের রাজধানী? কিয়েভ। স্ট্যাচু অফ লিবার্টি? আমেরিকা। অর্থনীতির জনক? পাঁচ। হৃদপিণ্ডের প্রধান কাজ? রক্ত সঞ্চালন। FAO এর সদর দপ্তর? ইটালি। ইটালি। এর সাথে সাথে শেষ হলো 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম। আমাদের কম্পিউটার বলছে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ হচ্ছে চীন। জাগুয়ার পাওয়া যায় আমেরিকায়। দক্ষিণ উত্তর আমেরিকা উভয় মহাদেশে পাওয়া যায়। পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং। যুক্তরাষ্ট্র মার্কিন ডলার। বর্ষা ঋতু আষাঢ় শ্রাবণ। ইউক্রেনের রাজধানী কিয়েভ। স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্র। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। হৃদপিণ্ডের প্রধান কাজ রক্ত সঞ্চালন। ফাওয়ের সদর দপ্তর রোম, ইটালি। দেখা যাচ্ছে দুটো প্রশ্নের উত্তর আমরা পাইনি, কিন্তু 8টি প্রশ্নের জবাব আমরা পেয়েছি। অতএব 40 নম্বর পেয়ে যাচ্ছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা। দারুণ লড়াই হলো এবং দারুণভাবে দুদল তাদের প্রশ্ন উত্তর মোকাবেলা করলেন এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের প্রশ্ন উত্তরের পালা। আপনাদেরকে বলে দিই, আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তার খুব সহজ উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা আছি ফেসবুকে। চাইলেই আপনি ফেসবুকে গিয়ে কুইজ লিখে সার্চ দিন, পেয়ে যাবেন আমাদের। আপনার যে কোনো প্রশ্ন থাকলে, কোনো আপডেট জানতে চাইলে আমাদের পেজ সাবস্ক্রাইব করতে পারেন, প্রশ্ন পাঠাতে পারেন, আপনি রেসপন্স পেয়ে যাবেন। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যদি আমাদের এই সিভিল এভিয়েশন হোলি ক্রসের মতন আপনারাও যোগ দিতে চান আমাদের কুইজে, তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনার স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2 জন কুইজার প্রথমে নির্বাচিত করতে হবে। তারপর তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং তাদের অভিভাবকের বিস্তারিত আপনাদের স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ কক্ষ নম্বর 3023 বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আবেদন, আপনারা অংশ নিন আমাদের কুইজ 2025-এ। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে এবং আমাদের কম্পিউটারও হাজির ফলাফল নিয়ে। দেখি কম্পিউটার কি বলছে। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলার মুক্তাদা রহমান 9ম শ্রেণীর ছাত্র এবং মোহাম্মদ নাবিল শাফায়েত 8ম শ্রেণীর ছাত্র, তাদের দুজনের দল অর্জন করেছেন সর্বমোট 105 নম্বর। অভিনন্দন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা। এদিকে হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের জাইমা শহীদ 9ম শ্রেণীর ছাত্রী এবং তাসনিম হাসান সারিকা, তিনিও 9ম শ্রেণীর ছাত্রী, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 95 নম্বর। অভিনন্দন হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। ধন্যবাদ আপনাদের দু দলকেই আমাদের কুইজে অংশ নেবার জন্য এবং এত দারুণ পারফর্ম করার জন্য। ধন্যবাদ আপনাদের যারা ছিলেন আমাদের সাথে আজকের এই কুইজ দেখার পালায়। আশা করছি সামনের সপ্তাহে যখন আমরা ফিরে আসবো সেম টাইম সেম চ্যানেল আমাদের প্রিয় বিটিভিতে, আপনার সাথে আবার আমাদের দেখা হবে। যতক্ষণে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।